গল্প এক শ্রমিকের। জগন শেঠলাল চন্দ্রের জমিতে কাজ করত। শেঠলাল চন্দ্রের জমি গ্রামের সব থেকে বড় জমি ছিল, আর ওখানে অনেক শ্রমিক কাজ করত। আর দিনের শেষে শেঠলাল চন্দ্র ওর শ্রমিকদের পারিশ্রমিক দিত। এমনিতে শেঠলাল চন্দ্র তো খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু উনি জমি দেখাশোনার জন্য কালিয়াকে রেখেছিলেন। আরে ও কমলা, কখন থেকে দেখছি বসে আছো? আরে অত আরাম করলে কিন্তু টাকা পাবে না, বুঝলে? আরে ভাই, আমার শরীর খারাপ। ও সব আমি জানি না, কাজে এসেছো তো কাজই করো। কালিয়া মাঝে মাঝে শ্রমিকদের কথা শোনাতো। একদিন জগন যখন ওর হাসুয়া দিয়ে ধান কাটছিল, তখন অন্য মনস্ক হতে হাসুয়াতে ওর হাত কেটে যায়। সব শ্রমিকরা ওর দিকে দৌড়ে আসে। এক মহিলা ওকে মলম লাগিয়ে দেয়। তারপর সব শ্রমিক কাজ করতে লাগে। কিছুক্ষণ পরে কালিয়া এলো। আরে জগন, কেন বসে আছো তুমি? ভাই, ওর হাতে চোট লেগেছে, কাঁচিতে কেটে গেছে। কাজ তো মন দিয়ে করবে না, আর পারিশ্রমিকও পুরোটাই চায়। আবার এনাদের ওষুধ কেনার টাকাও দাও। একদিন তো শেঠকে ভিখারি বানিয়ে ছাড়বে এরা। এইসব কথা শুনে জগনের খুব রাগ হলো, আর ও কাউকে কিছু না বলে বাড়ি চলে এলো। বাড়ি পৌঁছে জগন ওর বউকে সব কথা বলল। বেচারি চোট দেখে কাঁদতে থাকলো। আরে পাগলি, তুমি কেন কাঁদছো? এই চোট কয়েকদিনই ঠিক হয়ে যাবে। এটা তো ঠিক হয়ে যাবে, কিন্তু ওঠার কি হবে? কালিয়া যে তোমাকে সব সময় কথা শোনাতে থাকে। ওর কি? ওর তো ওটাই স্বভাব। আমি কি বলছি, তুমি কি এই কাজটা ছেড়ে দিতে পারো না? দিন মজুরি করবো না, তাহলে করবোটাই বাকি। আমরা মুরগি কিনে ডিম বিক্রি করতে পারি। আর মুরগির জন্য টাকা কোথা থেকে আসবে? আমি আর কি করব বলো? বাপ ঠাকুরদাও তো আমার জন্য তেমন কিছু খাজানা ছেড়ে যায়নি না। মালা ওর হাত থেকে বালা আর কানের দুল খুলে দিল। গয়না শুধু শোভা বাড়ানোর জন্য নয়, অসময় কাজে প্রয়োজন আসে তাই জন্য। না না, এটা আমি নিতে পারবো না। মালা অনেক জোর করার পর জগন নিতে বাধ্য হয়। তারপর ওরা দুজনে একসাথে বাজারে যায়, আর একটা সোনার দোকানে গিয়ে গয়নাগুলো বন্ধক দেয়, আর ওরা 2000 টাকা পায়। তারপর এক মুরগির দোকানে গেল। ভাই, একটা মুরগির দাম কত? এমনিতে একটা মুরগি 100 টাকা দাম। আপনি যদি 10টা নেন তাহলে একটা ফ্রিতে দিয়ে দিতে পারি। আরে বাহ! জগন দোকানদারকে 1000 টাকা দিল, আর দোকানদার জগনকে একটা বড় ঝুড়িতে 10টা মুরগি আর একটা মোরগ ভরে দিল। তারপর মালা আর জগন বাড়ি এলো, আর বাঁশের টুকরো দিয়ে মুরগিদের জন্য একটা ঘর বানালো। মুরগির ভেতরে খেলা করতে দেখে মালা আর জগন খুব খুশি ছিল। পরের দিন মালা মুরগির সব ডিমগুলো এক জায়গাতে করলো, আর জগন ওই ডিমগুলো বাজারে এক দোকানদারের কাছে নিয়ে গেল, আর ওকে 10টা ডিমে 30 টাকা পেত। এটা ওদের প্রতিদিনের কাজ ছিল। 1 মাস কেটে গেল, আর জগন ওর 1 মাসের লাভের টাকা গুনতে লাগলো। একদিনের 30 টাকা আর মাসে 900 টাকা হয়। আর তুমি মজুরি পেতে 500 টাকা। আমি ভাবছিলাম কিছু টাকা সোনার দোকানে দিয়ে আসি। না না, যে টাকাটা বেশি আছে ওটা দিয়ে আরো মুরগি কিনে নিয়ে আসবো, আরো বেশি লাভ হবে আমাদের। জগন মালার কথা শুনে নিল, আর ও দোকান থেকে 5টা মুরগি কিনে নিয়ে এলো। এবার ওরা রোজ 15টা করে ডিম পেত। এই সব দেখে মালা খুব খুশি হলো। পরের মাস যখন জগন হিসাব করতে বসলো, তো একদিনে 45 টাকা আর মাসে 1350 টাকা। আরে বাপরে! জগন অঙ্ক বুঝে গেল। আর পরের 3 মাস ধরে জগন 10টা করে মুরগি কিনতে থাকে। সব মিলিয়ে জগনের কাছে 50টা মুরগি ছিল। এবার থেকেও রোজ 150 টাকা করে পেত, আর এটা দেখে ও খুব খুশি ছিল। আর এবার যখন ও হিসাব করলো, সারা মাসে 4500 টাকা লাভ হলো। দেখলে, আমি বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এবার চলো, কতদিন আমার হাত খালি থাকবে।
দুজন সোনার দোকানে গেল। 2000 টাকা আসল নিয়ে সুদ সহ 2250 টাকা হয়েছে। এই নিন। জগন টাকা দিল আর গহনা ফিরিয়ে নিল। ওখানে জগন একটা নাকের নথ দেখতে পেল। ওই নথটির দাম কত? বেশি নয়, শুধু 450 টাকা। ওটাও দিয়ে দিন। মালা নতুন নথটি পরে নিল আর খুব খুশি ছিল। এরপরে জগন ওর ডিমের ব্যবসা চালু রাখলো আর 1 বছর ওর লাভ 30,000 টাকা হয়ে গেল। এখনো নিজের পোল্ট্রি ফার্ম আছে। ফার্মে কাজ করার জন্য চাকর বাকর ছিল আর ওর ছোট্ট বাড়িটি আজ একটা বড় বাড়িতে পরিবর্তন হয়ে গেছে। জগন আর মালা নিজেদের জীবনে খুব খুশি ছিল। 1 বছর আগে জগন একটা শ্রমিক ছিল আর আজ ও একটা পোল্ট্রি ফার্মের মালিক। মালা যদি জেদ না করত তাহলে জগন আজ শ্রমিকই থাকতো। এই জন্য বাচ্চারা, সফলতার জন্য একটা সময় দরকার হয়, যেটা জগন পেল আর 1 বছরেও সফল হয়ে গেল। একটা গ্রামে শম্ভু নামের একজন ব্যবসায়ী থাকত। শম্ভুর কাছে 40টা মুরগি ছিল, যাদের ও খুব ভালো করে দেখাশুনো করত। শম্ভু রোজ মুরগির ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে গোটা গ্রামে ঘুরে ঘুরে সেগুলো বিক্রি করত। সেটা থেকে ও আয় করত। শম্ভুর পরিবার ছোট পরিবার, সুখী পরিবার। ওর বউ জয়া আর ছেলে রাজু দুজনেই শম্ভুর মুরগি পালনে সাহায্য করত। একদিন শম্ভু আর রাজু দুজনেই মুরগিকে খেতে দিচ্ছিল। তখনই জয়া কাঁদতে কাঁদতে এলো। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার বাপের বাড়ি থেকে খবর এসেছে, মায়ের শরীর ভীষণ খারাপ। আরে, আমাদের যাওয়া উচিত, কিন্তু এই মুরগিগুলোর কে দেখাশোনা করবে? বাবা, মুরগিগুলোর দেখাশোনা আমি করব। তোমরা দুজন যাও আর দিদিমাকে দেখে এসো। কিন্তু বাবা, তুমি একা থাকবে কি করে? বাবা, এখন আমি বড় হয়ে গেছি। এখন আমি আমার নিজের খেয়ালও রাখতে পারি আর এই মুরগিগুলোরও। রাজু সামলে নেবে, তুমি আমার সাথে চলো। ঠিক আছে। বউয়ের কথা মতো শম্ভু মুরগিগুলোকে রাজুর দায়িত্বে রেখে নিজের শ্বশুর বাড়ির দিকে রওনা দিল। কিন্তু শম্ভুর রাজুর ব্যাপারে চিন্তা হচ্ছিল, আর ওদিকে রাজু নিশ্চিন্তে মুরগির ডিম সংগ্রহ করছিল। কিছুক্ষণ পরে অনেক ডিম সংগ্রহ করতে পেরে রাজু ভীষণই খুশি হলো। আমি একসাথে অনেকগুলো ডিম জমা করেছি, এবার গিয়ে এগুলোকে বিক্রি করি। রাজু ডিম বিক্রি করবে বলে ও একটা পাত্রে ডিম নিয়ে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর ও ওর প্রথম খরিদ্দার প্রতিবেশী কাকিমার সঙ্গে দেখা হলো। কি হলো রাজু, আজকে তুমি? শম্ভু দাদা কোথায়? বাবা মায়ের সাথে মামার বাড়ি গেছে। আমার দিদিমার শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে। উনি রাজুর থেকে 4টে ডিম নিল আর ওকে 4টে সিকি দিল, যেটা দেখে রাজু ভীষণ খুশি হলো আর ভাবতে লাগলো, একটা ডিমে একটা সিকি, মানে 40টা ডিমে 40 সিকি। তারপরে আর কি, রাজুর কল্পনা আকাশে ডানা মেলে দিল। ও যেতে যেতে ভাবতে লাগলো, আমি এই চারানাগুলো নিয়ে মেলাতে যাব। ওখানে গিয়ে আমি নাগরদোলা চড়বো, তারপর আমি বাদর খেলা দেখবো, তারপর ফুচকা খাবো, তারপর গোলাপ জাম, তারপর খেলনার দোকান থেকে বড় গাড়ি কিনবো। তারপরে গাড়িটাকে গ্রামের বাচ্চাদের কাছে দেখাবো, যারা আমার এই নতুন গাড়িটাকে দেখে হিংসেই চলে যাবে। এবারও দ্বিতীয় খরিদ্দার পেয়ে গেল আর ও আরো 5টা সিকি আয় করলো। এবার রাজুর আর মাটিতে পা পড়ছিল না। ওর কল্পনার কোনো সীমা ছিল না। চলো, 9টা ডিম বিক্রি হলো। এখনো 31টা ডিম আরো পড়ে আছে, আর মাত্র 2-3 ঘন্টাতেই আমি মেলাতে পৌঁছে যাব। রাজু জেগে জেগে স্বপ্ন দেখছিল, আর তখনই ওর পা একটা পাথরে হোঁচট খেলো আর ও পড়ে গেল।
সব ডিম ভেঙে গেল, আর তারই সাথে রাজুর সব স্বপ্ন ভেঙে গেল। সেই জন্যই তো বলে, যতক্ষণ না গন্তব্যে পৌঁছবে ততক্ষণ থামতে নেই, মানে জেগে জেগে স্বপ্ন দেখো না। নিজেদের পরিবারের সাথে গ্রামে গেল। দুজনেরই গ্রামের পশুগুলোকে খুব ভালো লাগলো, আর ওরা দুটো রাজহাঁস তুলে নিজেদের সাথে নিয়ে এলো। শুরুতে করণ আর কুনাল দুজনেই রাজহাঁসকে খুব ভালোবাসতো, কিন্তু আস্তে আস্তে কুনালের ওদের প্রতি ব্যবহার বদলাতে লাগলো। কারণ তোমার এই রাজহাঁস চুপ করে না কেন? আমি শুনতেই পারছি না। আমরা দুজনে মিলে নিয়ে এসেছি না, রাজহাঁস এখন চিৎকার করছে, কোলে আমার রাজহাঁস হয়ে গেল। চুপ করো তুমি, আর নিজে রাজহাঁসটাকে চুপ করাও। কি হলো? তোরা সকাল সকাল ঝগড়া কেন করছিস? মা, আমার এই রাজহাঁস দরকার নেই, এগুলো গ্রামে ফেরত পাঠিয়ে দাও। শয়তান, এগুলো পশু, কোনো খেলনা নয় যে ওদের সাথে আজ খেলবি আর কাল ছুঁড়ে ফেলবি। তোরা দুজনেই ওদের নিয়ে এসেছিস, এখন দুজনেই ওদের খেয়াল রাখবি। মা দেখো, 2 মাস হতে না হতেই আমার রাজহাঁস ডিম পাড়তে শুরু করেছে। একটা ডিম সাদা ছিল আর একটা ডিম গোলাপি আর চকচকে। গোলাপি ডিমটা দেখে করণ, মা আর বাবা খুব খুশি হলো। মা, এই একটা ডিম গোলাপি কি করে হয়ে গেল? জানি না বাবা, এমনিতে তো হাঁসের ডিম সাদাই হয়। হয়তো কোনো বিশেষ ডিম পেয়েছি আমি। যদি এই দ্বিতীয় ডিমটাও গোলাপি হতো, তাহলে আমার কাছে 2টো গোলাপি ডিম হতো। করণ এমন কথা বলতে না বলতেই দ্বিতীয় ডিমটাও চকচক করতে শুরু করে দিল, আর করণ এটা দেখে ভীষণ খুশি হয়ে গেল। দেখো বাবা, রাজহাঁস ডিম দেবার পর তাকে খুব সাবধানে রাখতে হয়। তোর ভাই তো কিছুই করে না, তোকেই দেখতে হবে এদের। কুনালের হাঁসগুলোকে বিরক্ত করা বন্ধ হলো না, আর এখন হাঁসগুলো কুনালকে দেখলে ভয় পেয়ে চিৎকার করতে থাকে। কুনাল হাঁসগুলোকে বিরক্ত করত, হাঁসগুলো ভয় পেয়ে চিৎকার করত, আর কুনাল ওদের দেখে হাসতে থাকত। কুনাল, নিজের শয়তানি বন্ধ করো, না হলে আমি মাকে সব বলে দেবো। মাকে বলে দেবো, কারণ তোমার হাঁসের প্যাক প্যাক আমাকে টিভি দেখতে পাচ্ছি না, আর তোমার খিচখিচ আমাকে বাঁচতে দিচ্ছে না। যদি আমি তোমাকেও চুপ করাতে পারতাম। করণের হাতে গোলাপি ডিমটা ছিল, আর ও এই কথা বলতে বলতেই কুনাল চুপ করে গেল। ও কিছু বলতে চেষ্টা করছিল, কিন্তু ওর মুখ থেকে শব্দ বেরোচ্ছিল না। ও হাত নাড়িয়ে নাড়িয়ে জোকারের মতো কথা বলতে থাকলো, কিন্তু কোনো শব্দ বেরোলো না। করণ এটা দেখে জোরে জোরে হাসতে লাগলো। কুনাল খেলতে গিয়ে করণের প্রিয় ব্যাট ভেঙে ফেলেছিল, কিন্তু গোলাপি ডিমের সাহায্যে ব্যাট আবার জোড়া লেগে গেল। কুনাল করণের খুশি দেখে হিংসে করতে লাগলো। কুনাল রাতে চুপি চুপি এসে ডিম ভাঙার চেষ্টা করতে লাগলো, কিন্তু ও কাছে আসতেই হাঁসগুলো ওর পায়ে ঠোঁট দিয়ে জোরে জোরে ঠোকরাতে লাগলো। কুনাল ব্যথার চোটে ওখানেই পড়ে গেল, আর ওর পা ভেঙে গেল। এই সব কিছু তোমার এই হাঁসগুলোর জন্য হয়েছে, ঠিক হতে দাও আমার। এই করে তো আমি দেখে নেবো এগুলোকে। আমার হাঁসগুলো এত কেন দোষ নেই? আমি আমার ফুটবল ম্যাচও খেলতে পারবো না, সব এদের জন্য হয়েছে। কুনাল ব্যথার চোটে কাঁদতে থাকলো, আর করণ ওর ব্যথা দেখে মনমরা হয়ে গেল। হে জাদু ডিম, দয়া করে আমার ভাইকে ঠিক করে দাও। কারণ আমার তোমার ভাইকে ঠিক করব না। কিন্তু কেন করতে পারবে না? তোমার ভাই ভীষণ দুষ্টু, ওকে ঠিক করতে যেতে গেলে আমরা তোমার সাথে থাকতে পারবো না। তোমাকে আমাদের মধ্য থেকে কোনো একজনকে বেছে নিতে হবে। আমায় ক্ষমা করে দাও জাদু ডিম, কিন্তু আমি নিজের ভাইকে বেছে নিচ্ছি। তোমার আমার সব ইচ্ছা পূর্ণ করেছো, কিন্তু আমি আমার ভাইকে এত ব্যথায় দেখতে পারছি না। জাদুই ডিমগুলো ফেটে গেল, আর কুনালের ব্যথা একেবারে ঠিক হয়ে গেল। কুনাল নিজের ভাইয়ের ত্যাগ দেখে খুব দুঃখ পেল, আর ও করণের কাছে ক্ষমা চাইল। তুমি আমার কাছে ক্ষমা চেয়েও না কুনাল, তুমি শুধু হাঁসগুলোকে ভালোবাসো আর ওদের বিরক্ত করো না যেন কোনো সময়।
কিছু মাস কেটে গেল আর হাঁস আবার ডিম দেওয়া শুরু করলো। এইবার করণ আর কুনাল দুজনেই হাঁসগুলোর খুব যত্ন করেছিল আর খুব ভালোবেসেছিল। দুটো রাজহাঁস দুটো জাদুই ডিম পেড়েছিল আর তার থেকে দুই ভাই খুশিতে নিজের ইচ্ছা পূরণ করতে থাকলো। অজয় তার বাবা মার একমাত্র ছেলে ছিল। তিনজনে মিলে খেতে কাজ করত। কিছুদিন আগেই অজয়ের বাবা মার মৃত্যু হয়। তারপর অজয় পুরো একা হয়ে যায়। মা বাবা চলে যাওয়ার পর আমার মনে হচ্ছে আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আমি বুঝতে পারছি অজয়, কতটা একা হয়ে গেলাম আমি। বাড়ি সামলাবো নাকি ক্ষেত বুঝতেই পারছি না। আচ্ছা, তোমার গ্যাস খারাপ হয়েছিল না? তুমি ঠিক করিয়েছিলে? না ভাই, গ্যাস ঠিক করার মতো অত টাকা নেই। ভাবছি নিজের জন্য একটা উনুন বানিয়ে নেব। অজয় তার নিজের জন্য একটি উনুন বানায়। ব্যাস কিছুদিন তো একটু উনুনে খাবার তৈরি হোক, তারপর নতুন গ্যাস কিনে নেবো খুনি। উনুনে খাবার বানানোর সময় অজয় কখনো হাত পুড়িয়ে ফেলতো, আবার কখনো ধোয়াতে কাশতে থাকতো। অজয় পুড়ে যাওয়া খাবারই খেতে থাকতো। একদিন রাতে অজয় ক্ষেত থেকে অনেক রাতে বাড়ি ফিরে দেখতে পেল কোনো খাবার নেই। খিদেতে অজয়ের পেটে ছুঁচো দৌড়াচ্ছিল। কাঁদতে কাঁদতে অজয়ের মায়ের কথা মনে পড়ছিল। মা, যদি তুমি থাকতে তাহলে আমাকে খিদে পেটে ঘুমাতে হতো না। কি খারাপ ভাগ্য আমার। অজয় কাঁদতে কাঁদতে খিচুড়ি বানালো। তারপর খেয়ে দিয়ে উনুনের কুকার রেখেই শুয়ে পড়ল। পরের দিন সকালে, কাল রাতে তো আমি দারুণ খিচুড়ি বানিয়েছিলাম। যদি একটু বাঁচিয়ে রাখতাম তাহলে আজও খেতে পারতাম। এই কুকারটা এত ভারী লাগছে কেন? আমি তো কাল সব খিচুড়ি শেষ করে দিয়েছিলাম। অজয় কুকার খুলে দেখল তাতে ভর্তি খিচুড়ি রয়েছে। অজয় আশ্চর্য হয়ে যায়। মনে মনে ও ভাবতে থাকে হয়তো রাতে ও বেশি খিচুড়ি বানিয়ে ফেলেছিল। অজয় খিচুড়ি খায়, আবার খাবার জন্য খেতেও নিয়ে যায়। অজয়, আজ তো তুমি দারুণ খাবার এনেছো। এবার মনে হয় খাবার বানানো তুমি শিখে গেছো। সেদিন রাতে অজয় রুটি তরকারি বানায়। কড়াইটা উনুনে রাখা থাকে। অজয় খাবার খেয়ে যখন কড়াইটা উনুন থেকে নামায় তখন দেখে কড়াই আবার তরকারিতে ভর্তি। আজ তো আমি এত তরকারি বানাইনি। পরের দিন সকালে অজয় ডাল বানায় আর বেঁচে যাওয়া ডাল গ্রামবাসীদের বিলিয়ে দেয়। অজয়, এ কি শুনছি? তুমি নাকি গ্রামবাসীদের রোজ খাবার বিলাও। কিছুদিন আগে তো তোমার কাছে গ্যাস ভরারও টাকা ছিল না। একটা গোপন কথা বলবো, আমার বাড়িতে চলো। দেখো, এটা আমার জাদু উনুন। এতে খাবার বানালে বাসনের খাবার কখনো একেবারে শেষই হয় না। তুমি একমাত্র উনুন থেকে বাসন নামালেই আবার খাবার শেষ হয়। এটা তো দুর্দান্ত ব্যাপার। কিন্তু তুমি গ্রামবাসীদের ফ্রিতে খাবার কেন দিচ্ছ? তুমি এর জন্য টাকা চাইতে পারো, ধনী হয়ে যাবে তুমি। না জয়, আমি ধনী হতে চাই না। আমার খারাপ সময়ে উনুন আমাকে অনেক সাহায্য করেছে। আমি চাই এর সাহায্যে যাদের প্রয়োজন তাদের আমি যেন সাহায্য করতে পারি। তুমি কি বোকা নাকি? আমি বলছি একটা হোটেল খোলো। আমি তোমার বন্ধু অজয়, তোমার ভালোর জন্যই বলছি। জয় আর অজয় মিলে একটা হোটেল খুলল। ওদের দারুণ রোজগার হতে থাকলো। বেশি না খেটেই টাকা আসতে দেখে জয় লোভী হয়ে পড়ল আর উনুনটা কবজা করার কথা ভাবতে থাকলো। অজয়, কখনো ভেবেছো যে আমরা একটা উনুনের মাধ্যমে যখন এত কামাচ্ছি তখন দুটো উনুনে কত বেশি কামাতে পারবো? কিন্তু জয়, এর কি গ্যারান্টি আছে যে দ্বিতীয় উনুনটাও জাদুর উনুনই হবে? তুমি একবার বানিয়ে তো দেখো, কে জানে তোমার জাদুর কাজ করতে পারে। অজয় আরো একটা উনুন বানায়, কিন্তু যখনই কাঠে আগুন দিয়ে উনুনটা জ্বালানো হয় তখনই ওটা ফেটে যায়। এটা কি হলো? এমন কি করে দিলে তুমি এই উনুনে?
আমি তো তেমনই করেই বানালাম, যেমন আগের বারের উনুনটা বানিয়েছিলাম। কাল আবার বানিও। অজয় আরেকটা উনুন বানালো আর সেটাও ফেটে গেল। জয় রাগ হয়ে যায় আর ও অজয়ের উপরে চেঁচিয়ে ওঠে। একটা উনুন তুমি ঠিক করে বানাতে পারো না তো কি হয়েছে? একটা উনুন তো তোমার কাছেই আছে। বেশি টাকার লোভে তুমি পাগল হয়ে গেছো। লোভী তুমি হয়ে গেছো অজয়। তুমি চাও না আমাদের আর একটা উনুন হোক, এই জন্য তুমি ভুলভাল উনুন বানাচ্ছ। অজয় ওখান থেকে বেরিয়ে গেল। অজয় লোভীও ছিল না আর জয় থেকে তার টাকা লুকোনোর চেষ্টাও করত। ও ভাবলো ও আবার একটা উনুন বানাবে আর এটাই হবে ওর শেষ উনুন। যদি এটাও আগুনে ফেটে যায় তো প্রথম উনুনটা জয়কে দিয়ে ও আবার খেতে ফিরে যাবে। অজয় একদম প্রথম উনুনের মতো একটা উনুন বানালো আর হোটেলে রেখে শুয়ে পড়ল। এই অজয় আমার সব স্বপ্নে জল ঢেলে দেবে। ওর ভরসায় থাকলে আমি কখনো শহরে গিয়ে টাকা কামাতে পারবো না। জয় দেখলো হোটেলের কিচেনে উনুন রাখা আছে। ও উনুন নিয়ে নিজের বাড়ি চলে গেল। পরের দিন সকালে, অজয় ওঠো, ওঠো অজয়, ওঠো। হ্যাঁ, কি হলো? জয় গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। কি? জয়ের গোটা বাড়ি ফাঁকা। নিজের জিনিসপত্র বেঁধে ছেড়ে শহরের দিকে যেতে দেখা গেল। লোকেরা বলছিল বাবা, সত্যিটা মানতে পারছো না নাকি? না কাকা, আমি তো জয়ের ভাগ্যে দেখে হাসছি। সেটা কেন? ও বেচারা ভেবেছে জাদু উনুন চুরি করে ও শহরে অনেক টাকা কামাবে। কিন্তু জাদু উনুন তো কাল রাত্রে আমি আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম ওটা দেখে দ্বিতীয় উনুন বানানোর জন্য। ও বেচারা নতুন উনুনটা নিয়ে চলে গেছে। এখন জানি না ওতে ভেলকি হবে কি না হবে। ওদিকে জয় শহরে একটা নতুন দোকান খোলে। বড় বড় ব্যানার বানায় তার হোটেলের জন্য আর মনের আনন্দে পুরো বিশ্বাস নিয়ে তরকারি বানানোর জন্য উনুনের কাঠে আগুন জ্বালানোর চেষ্টা করে। আগের উনুনগুলোর মতোই এই উনুনেও আগুন জ্বালাতেই ফেটে যায়। জয় উনুনটা দেখে আর নিজের দুর্ভাগ্যের কথা ভেবে কপাল চাপড়ে কাঁদতে থাকে। সোমনগর গ্রামে রাজু ডিম বিক্রি করত। ঠান্ডা হওয়ার কারণে গ্রাহকদের লাইন লেগে যেত। প্রত্যেক বছর ও শীতকাল আসার অপেক্ষা করত। নিউ ইয়ারের সময় এসে গেছিল। আজ রাজু লোকেদের গরম গরম অমলেট আর ডিম ফ্রাই করে খাওয়াচ্ছিল। কিন্তু প্রত্যেকবার গ্রাহকরা রাজুর দোকানে অমলেট খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছিল। ওরা কিছু নতুন চাইছিল। শুরুর দিনে বিক্রিও হলো, তারপর কিছুদিন পর বিক্রি অত আর হচ্ছিল না। এখন রাজুর দোকানে ডিম নিতে আর বেশি কেউ আসতো না। যারাই আসতো তারা ধারে বা ফ্রিতে নেওয়ার অছিলায় আসতো। একদিন রাজু আর তার বউ রেশমা ভাবলো, আজকে ভাবছি ডিমের দোকানটা বন্ধই রেখে দিই। আজকে তুমি ডিম সিদ্ধ করো না, কাল থেকে আমরা শুরু করব। যদি তুমি না যাও তাহলে আমাদের যে কজন গ্রাহক আছে তারা আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। আমি তো বলি তুমি আজ সাইকেল করে গিয়ে অন্য গ্রামে গিয়ে ডিম বেচো। গরম গরম ডিম সাইকেলে করে বেচলে হয়তো লোক কিনতে আসবে। তুমি ঠিকই বলেছো গিন্নি। তুমি কয়েকটা ডিম সিদ্ধ করে রেখে দাও, আমি সাইকেল নিয়ে গিয়ে বিক্রি করে আসব। রাজু সাইকেলে করে ডিম বেচার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আর একটুখানি বিক্রি করে সে যাচ্ছিল আর তখনই ওর খেয়াল হলো গ্রামে গ্রামে গিয়ে ও সাইকেলে করেই ডিম বেচবে। কিছুক্ষণ পর দুজন লোক ওর কাছে ডিম কিনতে আসলো। এই যে দাদা, শুনছো? আরে এই যে ডিমওয়ালা দাদা, শোনো শোনো। বলো ভাই, কি লাগবে? আমার কাছে সেদ্ধ ডিম আছে, অমলেট আছে আর ডিমের কারিও রয়েছে। তোমাদের কি লাগবে? আমাদের কিচ্ছু লাগবে না, কিন্তু তুমি আর কখনো এই জায়গাতে আসবে না, বুঝতে পেরেছো? এখানে অনেক আগে থেকেই আমাদের একটা ডিমের দোকান রয়েছে যেটা খুব ভালো মতো চালু আছে। তুমি এখানে এসে আমাদের ব্যবসা নষ্ট করে দিচ্ছ। দাদা, আমারও তো দোকান ভালো চলছে না, তাই ভাবলাম যে আমি যদি গ্রামে গ্রামে দোকানে দোকানে ঘুরে এগুলো বিক্রি করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার তুমি এখান থেকে যাও
আর কখন এখানে আসবে না। রাজু ওখান থেকে নিরাশ হয়ে চলে গেল আর সব কথা রেশমাকে গিয়ে বলল। মনে হচ্ছে এবার আমাদের অন্য কোনো ব্যবসা করতে হবে, না হলে আমাদের সংসার চালানো খুব কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু আমরা এসব ছাড়া আর করবোইটা বা কি? এত বছর ধরে তো ডিমের দোকানই চালাচ্ছি আমরা। তুমি যদি এইটাও ছেড়ে দাও তাহলে তো কিছু বাঁচবেই না। রাজু এই দিন নিরাশ হয়ে ঘুমিয়ে পড়ল আর কোনো একটা আইডিয়া খোঁজার চেষ্টা করতে লাগলো। এই যে শুনছো, আরে কোথায় গেলে? হ্যাঁ আসছি, বলো কি হয়েছে? আচ্ছা, যদি আমরা আমাদের ডিমের দাম কম করে দিই তাহলে হয়তো লোকেরা আমাদের ডিম কিনবেই কিনবে। কিন্তু আমাদের ডিম তো প্রথম থেকেই সস্তা, দাম যদি আরো কমিয়ে দাও তাহলে তো কোনো মুনাফাই থাকবে না, আমাদের পুরো পরিশ্রম বরবাদ হয়ে যাবে। রাজু আর রেশমা বসে বসে নিজেদের ডিমের ব্যবসা কি করে বাড়ানো যায় সেই সব নিয়ে চিন্তা ভাবনা শুরু করলো, কিন্তু কোনো ফল হচ্ছিল না। আমার কাছে একটা উপায় আছে। আমাদের মার্কেটে সোনার ডিম প্রচুর বিক্রি হয়। যখন আমি ছোট ছিলাম তখন ওখানে সোনার ডিমের কয়েন বানিয়ে বেচা হতো, আর ওটা ভীষণ সুস্বাদু আর ভীষণ সুন্দর দেখতে ছিল। তাই নাকি? তুমি ঠিক বলছো তো? যদি তাই হয় তাহলে আমরা আবার আমাদের দোকানে জমিয়ে বেচা কেনা করব। রেশমার কথা শুনে রাজু ওর বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেল। রাজু ওর শ্বশুর বাড়িতে গিয়ে সোনার ডিম কি করে বানানো যায় সেটা শিখতে লাগলো। কিছুদিন নিজের শ্বশুর বাড়িতে থেকে রাজু গোল্ডেন কয়েন এগের রেসিপি শিখে নিল। এমন একটা ডিম যেটা রান্না হওয়ার পর সোনার কয়েনের মতো দেখতে লাগে। রাজু রেসিপিটা শিখল। নিজের গ্রাম সোমনগরে ফেরত এসে রাজু আবার দোকান শুরু করলো। এই যে শুনছো গিন্নি, আজকে দোকানে তুমিও এসো, আজকের দিনটা আমাদের জন্য বিশেষ। হ্যাঁ, আমি নিশ্চয়ই আসব। ভগবান আমাদের আশা নিশ্চয়ই পূরণ করবেন। রাজু আর রেশমা এই নতুন রেসিপি নিজের দোকানে শুরু করে দিল, আর যেরকমই ওরা ভেবেছিল সেরকমই হলো। প্রথম দিনের শুরুতেই ওদের প্রচুর বিক্রি হলো। আস্তে আস্তে পুরো শহর আর গ্রামে সোনার কয়েনের খবর ছড়িয়ে পড়ল। প্রথম মাসেই ওরা সারা বছরের মুনাফা করে নিয়েছিল। নিউ ইয়ারের সময় এসে গেছিল, দুজন ভীষণ খুশি ছিল। কিন্তু সঞ্জয় আর তার স্ত্রী নীতা এসব দেখে একদম খুশি ছিল না। সঞ্জয় রাজুর সাথে নিজের সিঙ্গারার দোকান লাগাতো। রাজুর ডিমের দোকানে ভিড় হওয়ার কারণে সঞ্জয় হিংসে করতে লাগলো। দেখছো গিন্নি, এই ব্যাটা রাজু তো দেখছি সবাইকে ওর ডিম খেতে বাধ্য করে দিয়েছে। আর নয় তো কি, আমাদের ব্যবসা তো শেষ হয়ে যাবে। এই রাজুর না একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। পরের দিন সঞ্জয় আর তার বউ একটা আইডিয়া বার করলো যে ওরা রাতে রাজুর দোকানটা গায়েব করে দেবে। আর রাত হতেই দুজন স্বামী স্ত্রী মিলে রাজুর হাত গাড়ি চুরি করে ধাক্কা মেরে খাদের মধ্যে ফেলে দিল। সকাল হতে রাজুর তো মাথায় হাত, ওখানে তো ওর দোকান ছিলই না। রাজু আর রেশমার তো কেঁদে কেঁদে খারাপ অবস্থা হয়ে গেল। ওরা দুজন একদমই ভেঙে পড়েছিল। দুজনেই হতাশ হয়ে বাড়ি ফিরে আসলো। রাজু বলতে লাগলো, আমাদের সাথে সব কি হচ্ছে? ঈশ্বর কেন এরকম করছেন? এখনো কিচ্ছু শেষ হয়ে যায়নি। আমরা এখনো আমাদের ব্যবসা আবার শুরু করতে পারি। যে কোনো জিনিস শুরু করলে এরকম নজর লেগে যায়। একদিকে রাজু আর রেশমার অবস্থা খারাপ, অন্যদিকে সঞ্জয় আর নীতা দুজন ভীষণ খুশি ছিল। ওদের সিঙ্গারার ব্যবসা খুব ভালো চলছিল। রাজু আর রেশমা পুরো ব্যাপারটা বুঝে গেল। ওরা বুঝতে পেরে গেছিল যে এই সব কিছু যা ঘটেছে এর পেছনে সঞ্জয় আর নীতার হাত রয়েছে। আমরা যদি আবার আমাদের দোকান বানাতে চাই তাহলে তো সময় আর টাকা দুটোই তো লাগবে, আর ততদিনে তো ঠান্ডাও চলে যাবে। আমরা যদি আমাদের বাড়িতেই এই ব্যবসা আবার শুরু করে দিই, এতে আমাদের গ্রাহক আমাদের কাছেই থাকবে, আর তারপর কিছু পয়সা জমা করে পরের সিজনে আমরা আবার হাতগাড়ি বার করতে পারবো। রাজু আর রেশমা নিজেদের বাড়িতেই নিজেদের ডিমের ব্যবসা শুরু করে দিল। বড় বড় পোস্টার লাগিয়ে ওদের ব্যবসা ভালোই চলতে লাগলো। তুমি একদম ঠিক কথাই বলেছিলে। দেখো, আমাদের দোকানে আবার ভালো রকম বেচাকেনা শুরু হয়েছে।
রাজু আর রেশমার ঘরের দোকান দেখে সঞ্জয় আর নিতা ভীষণ বিরক্ত হলো আর ওদের সিঙ্গারার দোকান বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে ওদের দোকানের গ্রাহকও রাজুর দোকানের ডিম খেতে শুরু করলো। রাজু আর রেশমা নিজেদের হাতগড়ির দোকান আবার শুরু করলো। দেখতেই দেখতে ওদের গোল্ডেন কয়েন এগস পুরো শহরে ফেমাস হয়ে গেল।